সুপার 4-এ সুপার পারফরম্যান্স বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার সঙ্গে জয়ের ম্যাচে বাংলাদেশের প্রায় ফেরত আসতে লেগেছিল একটা পুরনো ভূত। সেটা নিয়ে তো কথা হবে, কিন্তু সামনেই হাই ভোল্টেজ ইন্ডিয়া পাকিস্তান লড়াই। আর সব কিছু নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির এই স্পোর্টস অনুষ্ঠানে। আমি ফয়সাল তিতুমির এবং আমার সঙ্গে আছেন যথারীতি দুজন গেস্ট। দুজন আমি কি বলবো, গোলাপি গেস্ট। যদিও পিঙ্ক বলে খেলা হচ্ছে না, তারপরে তারা আমি জানি না কেন ওটাকে প্রতিনিধিত্ব করছেন। এম কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো, ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। শুরুতেই এটাই আসলে আমি একটু জানতে চাই যে অনেক সময় নোবেল কজে আমরা দেখি যে পিঙ্ক জার্সি পড়ছে দলগুলো, বা পিঙ্ক বল হলে আরেকটা কথা। আপনারা কেন আজকে দুজন, আমাকেও বলতেন, আমিও তাহলে একটা কিছু পড়ে। না, আমাদের তো কথা হয় নাই, বাট মানে হয় না, টেলিপ্যাথি বলে না। ওকে, কায়সার ভাষায় আমি অনেকগুলো প্রোগ্রাম করি, সামহাও এটা কানেক্টিভ হয়ে গেছে। আর আমারটা বলি একটু, সেটা হলো যে আমারটা একটু পুরোপুরি পিঙ্ক না, সামথিং সাম অরেঞ্জ আর কি। আমারটা প্রথমে জাভেদ ভাই আপনার কাছেই যাই। অ্যাকচুয়ালি মানে আমার পার্সোনাল তো ফিল হয়েছিল বেঙ্গালুরু 2016 2 বলে 3 রান, ওরকম একটা সিনারিও যেন মনে হচ্ছিল কালকে ফেরত। আপনার এরকম মনে হয়েছিল কিনা? অফকোর্স, মানে ওইটা হয়েছিল না। আমি মানে বারবারই বলি যে ক্রিকেট একটা এমন খেলা, আপনি শেষ না শেষ বলতে পারবেন না, মানে একদম ডেঞ্জারাস ব্যাপার। কালকে আপনি দেখেন, মানে রীতিমতো কিন্তু এটা যদি হইতো ওর চেয়ে বেশি মুড অফ হইতো, ঠিক আছে না? কেন আমাদের ওই সময় তো আমরা টপ দল কনসিস্টেন্ট পারফর্ম করতাম, এখন তো আমরা স্ট্রাগলিং করছি। ওই জায়গায় যদি আপনি এরকম অপরচুনিটি মিস করেন, তাহলে আপনি ওই জিরোতে চলে আসবেন। কালকে যেমন আমরা হওয়াতে 100 হয়ে গিয়েছি, তো ওই একটা জায়গায় আমি খুব ভয়, আমি বারবার যেহেতু আমরা গ্রুপ খেলা দেখছিলাম, আমি যে একদম শেষ বলে কথা না, শেষ হওয়ার পরেই শেষ হওয়া উচিত বা বলা উচিত, তো ওইটা অবশ্যই হয় নাই, থ্যাঙ্কস টু গড, ঠিক আছে। বাট এনিওয়ে বাংলাদেশ চমৎকার খেলেছে নিঃসন্দেহে। বিশেষ করে শেষ ওভারটুকু বাদ দিলে তো বাংলাদেশ অবশ্যই, যদিও ফিল্ডিং মিস হয়েছে, আমি সেসব নিয়ে কথা বলবো। কিন্তু আমি শেষ ওভার নিয়ে যেহেতু জাভেদ ভাইয়ের কাছে গেলাম, কাছে ভাই আপনার কাছেও 2টো উইকেট পড়ে গেল, এবং অন্য প্রান্তে যখন শেখ মাহাদির আউটের পরে শামীম পাটোয়ারির রিয়াকশন, আমার কাছে মনে হচ্ছিল যেন 16 কোটি মানুষের রিয়াকশন শামীম পাটোয়ারির মধ্যে দিয়ে বের হচ্ছে। হাউ ওয়াজ দ্য রোমান্স? মানে ওই নাটকীয়তাটা কি আসলেই বাংলাদেশের জয় অসম্পূর্ণ থাকতো এটা না হলে? না, দেখুন, আপনি যেভাবে বললেন যে এই ম্যাচের, দুবাইয়ের এই ম্যাচটা দেখে আমাদের কাছে মনে পড়ে গিয়েছিল যে বেঙ্গালুরের সেই দুর্ঘটনার কথা, এবং দুর্ভাগ্যজনক হলেও সেই বেঙ্গালুরের সেই মাঠে, চিন্নাস্বামীর সেই মাঠে প্রেস বক্সে আমি উপস্থিত ছিলাম, এবং সেই ম্যাচের এত কমপ্লেকশন ছিল, এত আপনার একবার এই ভারতের পক্ষে যাচ্ছে, একবার বাংলাদেশের পক্ষে যাচ্ছে। আমাকে 3 থেকে 4 বারের মতো আমার পরিষ্কার মনে হয়েছে ইন্ট্রোটা চেঞ্জ করতে হয়েছিল। সো বাট এই ম্যাচে আমার কাছে সেই ধরনের দুর্ঘটনার কথা মনে পড়েনি। কি কারণে বলি একটু, সেটি হলো যে বাংলাদেশ কিন্তু আপনি 6 বলে 5 রান যখন দরকার, প্রথম বলে 4 বাউন্ডারি মেরে ফেলেছে। দ্যাট মিনস আপনি স্কোর টাই। এই ম্যাচে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই, খুব বেশি হলে আপনার সুপার ওভারে ম্যাচটা যাবে। সো হারার সম্ভাবনা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে প্রথম এই বাউন্ডারি রান দিয়েই। এই কারণে আমার কাছে তেমন বড় যে দুর্ঘটনায় বাংলাদেশ এখানে পড়তে পারে সেরকম কোনো কিছু মনে হচ্ছিল না। জাস্ট আপনার একটা সিঙ্গেল রান দরকার, না আসলে আপনি ম্যাচটা টাই হবে, তখন সুপার ওভারে যাবে। এই কারণে আমার বিশ্বাসটুকু ছিল যে বাংলাদেশ এই ম্যাচ যে কোনোভাবে জিতবে। তবে যে কায়দায় জাকের আলী এবং শেখ মাহাদি আউট হয়েছেন, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কারণ এইসব ক্ষেত্রে সবসময় করতে হয় কি, যে যখন আপনার সিঙ্গেল একটা দরকার, ইউ গো ফর সিঙ্গেল। আপনি ছক্কা মারলেও কিন্তু গ্লোরিয়াস হিরোইক শট কিছু করার তো ছক্কা মারার প্রয়োজন নেই, তো আপনার সিঙ্গেল রান দরকার, আপনি সিঙ্গেল নেন, সিঙ্গেল নিলেই কিন্তু আপনি জিততে পারছেন। বাট ওই দুজন ব্যাটারের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে তারা একটু অতিরিক্ত অ্যাডভেঞ্চারে ভুগছিলেন। আমরা মাঠের বাইরে থেকে যারা খেলা দেখছিলাম তাদের তুলনায় তারা বেশি অ্যাডভেঞ্চারে ভুগছিলেন। আমরা একটু এবারে দলের একদম শুরু থেকে আসতে চাই। টিম সিলেকশন কালকের বেশ চমক ছিল। রিশাদ ড্রপ এবং সোহানকেও ড্রপ করা হলো, শেখ মাহাদি এবং শরীফুলের ইনক্লুশন। যদিও স্কোর কার্ড বলবে যে শরীফুলের বোলিংটা ঠিকঠাক হয়নি। জাভেদ ওমর বেলিম, আপনি কিভাবে দেখছেন দল? না, রিশাদেরটা আমি একটু, আমার কাছে মনে হয় ওনাকে খেলানোর দরকার ছিল। আর আমার মনে হয় সোহানেরটা একদমই ঠিক। সোহান কিপার তো যেহেতু লিটন দাস, পিওর ব্যাটসম্যানকে আপনি ওই জায়গায় খেলানো উচিত। আপনি ও 7-8 নম্বরে খেলে আপনি এই দিবেন, আপনাকে ওই যদি ফিনিশারও হয় আপনাকে ওকে 5-6 আপনি খেলাবেন, ম্যাক্সিমাম 5-6। তো ওই একটা জায়গায় আমি ঠিক আছে, যেহেতু যখন খেলাবো, যখন তখন টপ জায়গায় খেলাবো, আদারওয়াইজ আমি তাকে খেলাবো না। কারণ ওই জায়গাটা আমি সবসময় একটা কথা বলি, টপ লেভেলে আবেগের জায়গা নাই, সুযোগ হচ্ছে যে টপ পারফর্ম করবে ওই জায়গাটাই থাকবে। তো ওই একটা জায়গায়, বাট রিশাদের জায়গাটা আমি মনে করি যে আমরা হয়তো ওকে আমরা খেলাতে পারতাম, কারণ যেহেতু লাস্ট মানে ভেরি কনসিস্টেন্ট বোলিং, বিশেষ করে তিনি যেন মনে হলো গত ম্যাচে তার ফর্মটা ফিরে পেয়েছে যেহেতু। তো ওই একটা জায়গা ছাড়া আমি মনে করি যে শরীফুল অলওয়েজ আমাদেরকে পারফর্ম করেছে, হয়তো সামহাউসে কালকে এক্সট্রা অর্ডিনারি মেরেছে। যেহেতু আমি মনে করি যে যতগুলো খেলা হয়েছে কালকের উইকেটটা কিন্তু ভালো ছিল, সবকিছু ব্যাটসম্যানরা স্ট্রোক শর্ট অফ লাইন অত লো ছিল না, হ্যাঁ, বা টু পেস ছিল বা ব্যাট বলে আসছিল, স্পিনারকেও বলেন বা স্পেশালি ফাস্ট বোলিং ক্ষেত্রে একদম ইজিলি ব্যাটে আসছিল। আমি কিন্তু কখনোই যেন ওরা এই রান করেছে, আমি কিন্তু বলছি বাংলাদেশ স্টার্টটা ভালো করতে পারে, বাংলাদেশ জিতবে।
কেন সুন্দর উইকেট ছিল। আচ্ছা, আমরা একটু এখনো শ্রীলঙ্কার স্টার্টে আছি এবং পাওয়ার প্লে বেশ একটা বড় টোটাল বের করে ফেলেছিল শ্রীলঙ্কা, এবং ওই জায়গাটায় খানিকটা টেনশন তো যোগ হয়েছিল বাংলাদেশের। কিন্তু পাওয়ার প্লেতে বোলিং নিয়ে যদি কথা বলি, মুস্তাফিজকে কি আনা যেত কিনা, এবং শরীফুলকে 2 ওভার বল করানো, এবং আপনাকে কিন্তু আর্লি ব্রেক থ্রু নতুন বলে সবসময় তাসকিন আহমেদ দেয়, তাকেও অনেকটা পরে আনা হয়েছে কিনা। কাছে ভাই আপনার কাছে জানবো পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলিং নিয়ে। গুড স্ট্র্যাটেজি আমি মনে করি। কারণটা হলো যে আপনি দেখবেন যে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা বেশ ভালো এগিয়ে ছিল, 4 ওভারে 40-এর মতো রান চলে এসেছিল তাদের, কিন্তু শ্রীলঙ্কার আটকে ছিল কোন জায়গাটায়, যে সময়টা মুস্তাফিজ এবং তাসকিন বোলিংটা করেছিলেন 7 থেকে 15, এই যে 8 ওভার, এই 8 ওভারে কিন্তু শ্রীলঙ্কার রান নিয়েছে মাত্র 41। আমি মনে করি এই ম্যাচে বাংলাদেশ দল সেখানেই কিন্তু এগিয়ে গিয়েছে অনেক বেশি, কারণ এর আগে শ্রীলঙ্কা যে 3টি ম্যাচ খেলেছিল সেই 3টি ম্যাচের মধ্যে তাদের কিন্তু আপনার রান যেখানে বাড়িয়ে নিয়েছিল, সবচেয়ে বড় রান তারা বাড়িয়েছিল এই মিডল ওভারে। খুব সম্ভবত তারা 7 থেকে 15, এই যে 8 ওভার, এই 8 ওভারের মধ্যে তারা রান করেছিল মোস্ট প্রবাবলি 81-র মতো, এবং এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তারা করেছিল এই পর্যায়ে। সো তাদের শক্তিশালী জোনটা ছিল সেখানেই, এবং সেই শক্তিশালী জোনটাকে বাংলাদেশ অ্যাটাক করেছে এবং সফল হয়েছে, উইকেটও পেয়েছে ওই সময়টা। এই কারণে আমি মনে করি যে মুস্তাফিজ এবং তাসকিনকে যে আপনি পরের দিকে নিয়ে এসেছিলেন, বিশেষ করে ডেথ ওভারেও তাদেরকে যে ইউজ করেছেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি মনে করি যে প্ল্যানিংটা। আর ফিরি একটু রিশাদের প্রসঙ্গে, আমি মনে করি যে একাদশটা ঠিক ছিল। কেন ঠিক ছিল? কারণ আপনি এর আগের ম্যাচে আপনি কি করেছেন, ইট ডাজ নট কাউন্ট। আপনি যখন কম্বিনেশনটা ঠিক করবেন, কেন কম্বিনেশনটা বাংলাদেশ ঠিক করেছে এই ম্যাচে শ্রীলঙ্কার জন্য? বিকজ আপনি শ্রীলঙ্কার মাঠে গিয়ে বাংলাদেশ যে সিরিজটা জিতেছিল, সেই সিরিজে কিন্তু এই শেখ মাহাদি বোলিংটা দুর্দান্ত করেছিলেন, এবং শরীফুলও দুর্দান্ত করেছিলেন। সেই চিন্তা থেকেই এই দুজনকে এখানে ইনক্লুড করা হয়েছে। এর মধ্যে শরীফুল আপনি ভালো করতে পারেননি, বাট শেখ মাহাদি মানে সফল হয়েছেন। কাজে ভাই আমরা শ্রীলঙ্কার ব্যাটিং এর দিকে যদি তাকাই, ধরুন আমরা আগের ম্যাচে দেখেছি নিসাঙ্কা, কুশল মেন্ডিস, এবং এই ম্যাচে দর্শন সানাকা পারফর্ম করলেন। আমরা একটু সানাকার নিয়ে কথা বলি। এগেন্স্ট বাংলাদেশ টি-20তে সানাকার হায়েস্ট এভারেজ, হায়েস্ট স্ট্রাইক রেট, এবং বাংলাদেশকে পেলেই যেন সানাকা আসলে কি যেন হয়ে যায় তার। বাট শেষ ওভারে সানাকার সাথে তাসকিনের ওই পরপর 4টা ডট দেয়, এবং শেষ বলে যদি তিনি ছক্কা মেরেছে, বাট স্টিল সানাকার বোধহয় রিয়েল থ্রেট হয়ে দাঁড়িয়েছেন কালকে বাংলাদেশের জন্য। জাভেদ ওমর বেলিম, অফকোর্স কাইসার একটা কথা বললেন না যে আমরা কিন্তু হয়তো হৃদয়ের ব্যাটিং দেখছি বা স্টার্ট, কিন্তু ওই একটা জায়গায় আপনি 8 ওভারে টি-20 ফরম্যাটে 40 রান একদমই, ওই জায়গায় আপনার সানাকা আবার কিন্তু ওদেরকে একদম পুরো মানে স্টেজে নিয়ে ছক্কা মেরেছেন ওই জায়গাটা অ্যাবসলিউটলি। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খারাপ বলে, ওরা তো খেলতে আসছে, আমরা সবাই বলি যে আমরা মার খাই, বাট আপনার কাছে মনে হচ্ছিল যে 169 ওয়াজ চেজেবল? হ্যাঁ, অলওয়েজ। আমি যখন প্রথমে 5-6 ওভার দেখলাম, আমি বাংলাদেশ যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু না করে, বাংলাদেশ কিন্তু ম্যাচে আছে একদম। কেন উইকেট যেহেতু আমি যেভাবে দেখছিলাম, উইকেট ভালো খেলছিল, মানে স্পোর্টিং উইকেট স্ট্রোক খেলা যাচ্ছিল। সাধারণত আপনি অনেকগুলো ম্যাচে দেখছেন কিন্তু আমরা কেউ কিন্তু কোনো দলে কমফোর্টেবল ছিল না, স্ট্রাগলিং করেছে, এক্সেপ্ট নাবির যদিও ইনিংসটা ছাড়া। তো ওই একটা জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশ অলরেডি অন টোর্স ছিল, কিন্তু স্টার্টটা ভালো করতে হবে। কেন ইউ আর চেজিং 170, এবং সেই জায়গাটা আসলে সাইফকে উইকেট যাওয়ার পরও সাইফ তো আউটস্ট্যান্ডিং, সত্যি কথা কি, মানে একদম হৃদয় যেমন ফিনিশিং দিয়েছে, আর ও একদম টোনটা সেট করেছে। বাট আমার পার্সোনাল যেটা জানার ইচ্ছা এমন কাছে, আপনার কি মনে হয় না যে এরকম ম্যাচে সাইফ এবং তৌহিদ হৃদয় যে প্ল্যাটফর্মটা পেয়েছিলেন, যে শুরুটা পেয়েছেন, যে জায়গায় ছিলেন, ম্যাচটা একজনের শেষ করে আসা দরকার ছিল? দেখুন, এই দুজন কিন্তু ম্যাচের আগে দে ওয়ার ইন ডেঞ্জার পজিশন। তারা কিন্তু তাদেরকে কেন রাখা হচ্ছে, কেন বাদ দেওয়া হচ্ছে না, কেন সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের প্রচুর সমালোচনা কিন্তু তৈরি হয়েছিল, এবং সোশ্যাল মিডিয়ায় এই ধরনের সমালোচনা তারাও শিকার হয়েছিলেন, সবকিছু মিলে। তারপরে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট ম্যানেজমেন্ট যারা রয়েছে টিমের, তারা তাদের উপর আস্থাটুকু রেখেছেন, দেখে প্রথমে তাদেরকে ধন্যবাদটুকু দিতে হবে, এবং এই আস্থাটুকু যে রেখে তারা ভুল কোনো কিছু করেনি সেটা প্রমাণ দিয়েছেন এই দুজন দুর্দান্তভাবে। হ্যাঁ, দুজনই ভালো খেলেছেন, দুজনই হাফ সেঞ্চুরি করেছেন, ফিনিশ করে আসলে খুবই ভালো হতো। কিন্তু আপনি তো জানেন যে বাংলাদেশ দল অলওয়েজ কিন্তু আপনার শুধু নিজেদেরকে না, দর্শকদেরকেও একটু টেনশনে রাখতে পছন্দ করে। খুব সম্ভবত এই কারণেই তারা দুজন হাফ সেঞ্চুরির পর তারা যে ম্যাচটা খুব ইজিলি শেষ করে দিয়ে আসতে পারতেন, যে ম্যাচটা বাংলাদেশ খুব সহজে জিততে পারতো, সেটা একটু কঠিন বা কষ্ট করে জিতেছে। তারপর আমি মনে করি যে তারা দুজন যেভাবে ব্যাটিংটা করেছেন, যে ফিরে এসেছেন, নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন, অন্তত খুব বেশি সময় নেননি, সেটার জন্য আমি তাদের দুজনকে ধন্যবাদ দিতে হবে। এবং তারা দুজন ভালো খেললে মানে বাংলাদেশ দল যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে সেটা প্রমাণিত হয়েছে। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ দল আরেকটা দুর্বলতা থেকে মুক্তি পেয়েছে। সেটা হলো আমরা যখনই কোনো ক্রিকেট বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা করতাম, সেখানে কিন্তু মিডল অর্ডার যে কলাপস করে বা মিডল অর্ডার আমাদের ভালো না, এই জিনিসগুলি নিয়ে একটা সমালোচনা হতো। অন্তত এই ম্যাচে বাংলাদেশ মিডল অর্ডারের সেই
সমালোচনা থেকেও কিন্তু বেরিয়ে এসেছে। এবং এটার জন্য আসলে যার উপর মিডল অর্ডার ডিপেন্ডেন্ট তৌহিদ হৃদয় তিনি পারফর্ম করেছেন বলে সম্ভব হচ্ছে। বাট হোয়াট ইজ রং উইথ লিটন কুমার দাস সুইপ শট জাভেদ ওমর বেলিম, তিনি ম্যাচের পর ম্যাচ এইটা তার স্কোরিং শট, বাট একই সাথে তিনি এখানেই আউট হয়ে যাচ্ছেন। T20 ফরম্যাটে আপনাকে 170 চেজিং, আপনাকে এই টাইপের যেমন আপনাকে চান্স নিতে হচ্ছে, চান্স না যেটা আমি মনে করি এর আগের ম্যাচে আমাদের আউট হয়েছে কি নাম সাইফ, ওটা মনে করি ক্রাইম, কিন্তু লিটন দাস অলওয়েজ মানে ইমোশনাল যায় নাই, উনি মিন করে ম্যাচে সামহাও টপেজ হয়ে লাইনে চলে গিয়েছে। ওটা একটা, আমি এটা এত ওয়ারিড না, কিন্তু সবচেয়ে বড় ওয়ারিড আপনাকে যখন সারা দিনে দুইটা ব্যাটসম্যান খেলে, টেস্ট ম্যাচ হোক 50 হোক আর T20, আপনাকে শেষ করে আসতে হবে। এখনো ওই দল হয়নি, যেমন জাকিরের ব্যাপারটা হয়তো আজকে আমরা জয়লাভ করে চোখে পড়ছে না, কিন্তু এটা রিয়েলি মানে ডেঞ্জারাস ক্রাইম। কেন আপনি টাচ এন্ড গো ম্যাচে হেরে যাবেন, আপনি কখনো এস্টাবলিশ দল হবেন না। আপনি দেখবেন যে ইতিহাস দেখেন আমাদের, আমরা টাচ এন্ড গো ম্যাচ জয়লাভ করে একটা পজিশনে গিয়েছি। এই জায়গাটাই কি আমাদের মনে হয় যে মেইন জিনিসটা ধরুন স্কিল বা প্ল্যানিং এর বাইরেও আসলে নার্ভ বা মেন্টাল একটা ব্যাপার। একটা হচ্ছে কি যে ওভার এক্সাইটমেন্ট হতে পারে বা ওভার থিঙ্কিং কে আমরা ম্যাচটা জিতে গিয়েছি, এটা মনে হয় যে কোনো আপনি যখন হয় না, একটা এক্সাম্পল আমি একটা কোর্স করছিলাম লেভেল 3, একটা এক্সাম্পল দিয়েছে যে ও 2-0 ছিল, ও চিন্তা করছে যে আমি ট্রফি হাতে নিচ্ছি, স্পিচ দিচ্ছি, এই টাইপের চিন্তা করছে। 1-2 all 3 ছিটকে যাবো। ইন্টারভিউতে উনি স্পষ্ট কথা বলেছে যে আমি ট্রফি জিতার আগেই ট্রফি কিভাবে নিব, আমি কিভাবে এগুলো প্ল্যান করছি, সেম কি বলবো আমি কি বলবো। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা অনেক হয়েছে, কারণ ইভেন আমরা পাবলিকও আমরা এক্সাইটমেন্ট থাকি যে না আরে বাংলাদেশ জিতছে। এশিয়া কাপ যদি বলেন আপনি 2 রানে হারা এগেন্স্ট পাকিস্তান, অনেক ইতিহাস। এই একটা জায়গায় মনে হয় একটু কাউন্সিলিং করা দরকার, যেটা বলেন যে বড় বড় কাউন্সিলে টাচ করেছে, কিন্তু আমি মনে ক্রিকেটে ও যদি নিজের কাউন্সিলিং না হয় মাঠের মধ্যে অন দ্য স্পট, কেউ পারবে না আল্লাহ ছাড়া, ঠিক আছে। আর এইগুলোর ক্ষেত্রে ওই এটা টিমের একটা মিটিং থাকা উচিত, কি আমরা কিন্তু ফিনিশিং দিব, কেন এর আগে কিন্তু আমরা অলরেডি 10 বার স্ট্রাগলিং করেছি। তো বাংলাদেশ দলের ফিলিং নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমাদের ইন্ডিয়া পাকিস্তানে অনেক কথা বলতে হবে, বাংলাদেশ নিয়ে শেষ করতে চাই। আমি যদি শুধু তৌহিদ হৃদয়ের ওটাই বলি, তিনি ক্যাচটা ড্রপ করলেন, যদিও তিনি রান আউট পেয়েছেন, বাট আমার মনে হয় ক্যাচটা নেওয়া উচিত ছিল এবং গাছের, এবং একই সাথে আমরা বেশ কিছু ক্যাচ ড্রপ করেছি। তা তো অবশ্যই, কারণটা হলো যে আপনি T20 ম্যাচ যখন জিততে চাইবেন, সেখানে যতগুলো সুযোগ রয়েছে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আর আমরা আগে জানি যে ক্যাচেস উইন ম্যাচেস, এখানে আপনি ফুল হাফ চান্সকে ফুল চান্স করতে হবে। আর আপনি যদি ফুল চান্সকে ড্রপ করে দেন, তখন তো আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন। ভাগ্য ভালো যে আপনার এই যে আপনার দানুশ সানাকার কথা আপনি যেভাবে বলছিলেন, সানাকা কিন্তু আপনি হাফ সেঞ্চুরি করেছেন, দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন, কিন্তু তাকে ড্রপ করা হয়েছে 36 রানে। তিনি যদি একটু আগে আউট হয়ে যেতে পারতেন, সেই ক্যাচটা যদি হতে পারতো, তাহলে টোটালটা আরেকটু কম হতো। তারপরে আমি মনে করি যে বাংলাদেশ দল যে কায়দায় এই রানটা চেস করেছে, যেভাবে পুরো অঙ্ক কোষে এগিয়েছে, বিশেষ করে মিডল ওভারগুলোতে, সেটা আমি মনে করি বাংলাদেশ দলকে অনেক দূর এগিয়ে নিয়েছে। এবং এই শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ দল কিন্তু এর আগে 215 রান চেস করেও জিতেছে, এর চেয়ে বেশি স্কোর বাংলাদেশ দল চেস করে জিতেছে। মানে বাংলাদেশের এশিয়া কাপে যেটা সবচেয়ে ভালো দিক, পজিটিভ সাইন, ম্যাচ বাই ম্যাচ গ্রাজুয়ালি পারফরমেন্সের গ্রাফটা কিন্তু উন্নতি করছে। আমরা দেখেছি আফগানিস্তানের সঙ্গে বেটার ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কার সঙ্গে আরো বেটার। সামনে ইন্ডিয়া পাকিস্তান যাবে, তখন বেলিং হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? না, আমি তো অলওয়েজ সবাইকে বলি আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আর বাংলাদেশ এখন আরেকটু আমরা স্বপ্ন বেশি দেখছি, কি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, জয়লাভ বলে কথা না। কিন্তু আপনি যদি আফগানের সাথে দেখেন, গতকালকে দেখেন, হ্যাঁ আমরা যেমন খুব বাজে ক্রিকেট খেলেছি শ্রীলঙ্কার সাথে, T20 অল লাইক দ্যাট, আপনি উইদিন নাইট আপনি একদম নিচে নেমে যান, উইদিন নাইট আপনি টপে চলে যান। ওটা একটা। পাকিস্তান ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে সাইকোলজিটা টু মাচ পাকিস্তান ডাউন হয়ে গেছে, যেটা 90s পাকিস্তান ছিল, ইন্ডিয়ার সাথে খেললে শারজা বা এটা ইন্ডিয়া ভয়ে হেরে যেত। এখন সেম এই ভরটা পাকিস্তান করেছে উইথ নট গুড ক্রিকেট, তারা ভালো ক্রিকেটও খেলছে না কিন্তু। আর ইন্ডিয়া হয়েছে গত 7-8 বছর যাবত ওরা যে প্ল্যানে গিয়েছে, মানে আমি মনে করি দুর্দান্ত দল। মানে ওরা, আপনি বুঝলেন না, বিরাট কোহলি 140 গড় 150 স্ট্রাইক রেটে তারা রিটায়ার করে ফেলছে। মানে ওদের পলিসিগুলো লাইক 90s অস্ট্রেলিয়ার মতো। তো আজকে যদি আমি মনে করি এখনো যারা দল আছে, ইন্ডিয়া যদি 10 হয়, অন্য দল ম্যাক্সিমাম 5.5-6, আমি কাউকে ছোট করছি না। তো ওই জায়গাটা ইন্ডিয়া চলে গিয়েছে, এই জন্য এখন পাকিস্তানকে পার্টিকুলারলি জিততে হয় আজকে। আমি মনে করি যে তাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, ইন্ডিয়াকে খারাপ ক্রিকেট খেলতে হবে, তাহলে জিতবে। রাইট। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে দুটো ইনফরমেশন। প্রথমত, পাকিস্তান দ্বিতীয়বারের মতো ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্স বয়কট করেছে, যায়নি, যদিও রিজন কি তারা সেটা বলছে না। এবং আরেকটা বড় ইনফরমেশন, এই ম্যাচেরও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এবং এই ম্যাচেও
ঘুরে ফিরে হ্যান্ডশেক সাগা তো আসবেই। এমএম কায়সার মাঠের বাইরের এই ঘটনাগুলো আসলে কতটা প্রভাব ফেলতে পারে ম্যাচে? আমি মনে করি যে পাকিস্তান দলের উচিত হবে শুধুমাত্র ক্রিকেট খেলার উপর মনোযোগটা দেওয়া। আপনি কে হ্যান্ডশেক করলো আর কে আপনাকে সালাম দিল না সেটি দিয়ে আমি মনে করি না যে সেটা ইট ক্যান বি ব্রিং আ বিগ ডিফারেন্স, যেহেতু ভারত একদম তাদের অবস্থানটা স্পষ্ট করে ফেলেছে যে আমরা তাদের সাথে খেলবো কিন্তু তাদের সাথে হ্যান্ডশেক করবো না। তো পাকিস্তান এখন যদি এইসব বিষয় নিয়ে বেশি মাথা ঘামায় তাহলে দেখবেন আপনি মাঠের যে ক্রিকেট কিভাবে খেলতে হবে সেখান থেকে তারা ফোকাসটা আউট হয়ে যাবে। তাদেরকে ফোকাসটা করতে হবে মাঠের ক্রিকেটে, এবং মাঠের ক্রিকেটে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে, দেখাতে পারে এবং এই ভারত দলকে হারাতে পারে, আমি মনে করি যে সেটাই তাদের জন্য সবচেয়ে বড় এই ঘটনার জবাব দেওয়াটা হবে। কিন্তু এখন যদি পাকিস্তান নিজেরা অন্য কোনো ধরনের চিন্তা করে যে না যদি কাছাকাছি তাদের সাথে দেখা হয়ে যায় তাহলে তাদের সাথে হয়তো চোখও মেলাবে না, এই ধরনের আমি মনে করি ইমোশনালি আসলে ড্রিভেন হওয়া যাবে না। প্রফেশনাল লেভেলে যে কায়সার এত সুন্দর করে বললো, একদম আপনার এটা আইসিসির কি প্রোটোকল বা এটা ওরা ডিসিশন নেবে, পাকিস্তান এটা কন্ট্রোলে না। ক্রিকেটে আমরা কথা বলি যেটা তোমার কন্ট্রোলে ওটা না চিন্তা করো। হ্যান্ডশেক নিয়ে যে আপনি একটা ইস্যু করে ওদের খেলায় এফেক্ট হয় এটা হবে না। সবচেয়ে বড় জবাবই হবে সত্যি কথা কি যে যদি পারফর্ম করে পাকিস্তান জিতে ওটাই জবাব হবে। আর যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার, ইন্ডিয়ার সত্যি কথা কি বি অনেস্ট তাদের এভাবে করা উচিত না। আমি জানি না আইসিসির কী প্রোটোকল আছে, এটা আইসিসি ডিসিশন নেবে, বাট পাকিস্তানে তো তার কন্ট্রোলে তারা গিয়ে পারফর্ম করবে, তারা এটা নিয়ে মাতামাতি করবে না। হয়তো অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সেটা ইরফান পাঠান বলেন, মোহাম্মদ ইউসুফ আজকে সকালে দেখলাম ও সরি চেয়েছে, আমার সাথে কথা হয়েছে ডাইরেক্ট পরশু দিনে, ও আজকে আমার মিডিয়া দেখলাম যে খুব সুন্দর সরি চেয়েছে। বাট ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় পাকিস্তানটা ওয়ারিড থাকা উচিতই না। কেন? এটা খেলার মাঠে খেলা, আমাদের বলিং আর ব্যাটিং আমরা যখনই বল খেলি আমরা হাসাহাসি করি, কিন্তু যখন আমি বল খেলি প্রফেশনাল ওর বলটা করছে আমি আমার ব্যাটিং করছি, তো এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই আমার মনে হয়। আমরা বরং খেলাতেই যদি ইন্ডিয়া লাস্ট ম্যাচ এগেইনস্ট ওমান বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছে এবং কিছুটা বোধহয় ওমানের এগেইনস্ট ইন্ডিয়ার পারফরমেন্স পাকিস্তানকে কি একটু মানসিকভাবে আত্মবিশ্বাসী করবে কিনা? কিছুটা তো অবশ্যই করবে, কারণ এই উইকেটে খেলা হয়েছে সেখানে ওমানের মতো দল যদি ভারতের মতো এরকম বোলিং অ্যাটাকের বিরুদ্ধে এত ভালো রান করতে পারে তাহলে কেন পাকিস্তান পারবে না? এবং পাকিস্তানের এই টুর্নামেন্টের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু ব্যাটিংটাই। দেখবেন আপনি তাদের যে শুরুর ব্যাটার তারা ভালো রান করতে পারছে না। ফাকার জামান একটা হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু তারপরে দলের স্কোর খুব বড় কোনো হচ্ছে না। সাইম আইয়ুবের কথা বলতে হয়, তিনি মূলত ওপেনার হিসেবে দলে আছেন, 3 ম্যাচে 3টা 0 ডাক মেরেছেন কিন্তু 6টা উইকেট তিনি নিয়েছেন। ভারতের সঙ্গে সেই ম্যাচে 3টা উইকেটে ছিল সাইম আইয়ুবের, খুব ইন্টারেস্টিং। রাইট, এবং তিনি বোলিং যদিও তার মূল কাজটা কিন্তু আপনার ব্যাট করাটা, কিন্তু তিনি বোলিং এ ভালো করছেন এবং খুব সম্ভবত তাকে আজকেও সেই সুযোগটা পাকিস্তান দল হয়তো দেবে এখানে। কিন্তু পাকিস্তান দল এর আগে ভারতের সাথে যেরকম ভাবে এক ধরনের নিষ্প্রপ ক্রিকেট খেলেছিল সেরকম নিষ্প্রপ ক্রিকেট যদি খেলতে চায় এখানে তাহলে দে উইল বি ইন মেস। কারণ ভারতকে মনে রাখতে হবে যে ভারত দল কিন্তু এই টুর্নামেন্টে যতখানি না তাদের চিন্তা ভাবনা যে চ্যাম্পিয়ন হওয়াটা, তার চেয়ে বড় চিন্তা ভাবনাটা যে পাকিস্তানের সাথে যতবার তারা মুখোমুখি হবে সেই প্রত্যেকবার তারা যেন খুব মেজাজে এবং দাপুটে কায়দায় তারা জিততে পারে, সেই চিন্তাটা নিয়ে খুব সম্ভবত ভারত দল আজকে মাঠে নামবে। আমি জাস্ট আমার এই বিষয়ে একটু যোগ করতে চাই, সেটি হলো যে আপনি একটু আগে জাভেদ ওমরকে বলছিলেন যে বাংলাদেশের সম্ভাবনাটা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কতখানি। একটা পা দিয়ে রেখেছে বাংলাদেশ কিন্তু আরেকটা ম্যাচ জিতলে 2টো পাই দিয়ে রাখবে, বাট সেটা যদি নাও জিতে তারপরেও বাংলাদেশ দলের একটা সম্ভাবনা রয়েছে। ইকুয়েশনটা কি আমি বলি, বাংলাদেশের খেলা বাকি আরো 2টো, এই 2টো খেলেই বাংলাদেশ ধরেন হারলো, পাকিস্তানের খেলা বাকি 2টো, পাকিস্তান এই 2টো খেলার মধ্যে 3টা খেলা বাকি, 3টা খেলার মধ্যে একটা জিতলো আর বাকি 2টো তারা হারলো। জিতলো কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে, এবং হারলো কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। তাহলে যে জিনিসটা ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাহলে এমনও অবস্থা হতে পারে যে ভারত সবগুলো ম্যাচ জিতে ফাইনালে চলে যাবে এবং বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিন দল কিন্তু একটা ম্যাচ জিততে পারে বাকি সবগুলো ম্যাচের মধ্যে। সেক্ষেত্রে এই 3 দলের পয়েন্টটা সমান হবে, তখন নেট রান রেটের বিচারে বাংলাদেশের আপনার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি চাই না সেরকম ভাবে হোক, আমি চাইবো যে বাংলাদেশ একটা ম্যাচ জিতবে, যে বাংলাদেশের হিসাব কষা শুরু হয়ে গেছে, সমীকরণ কি করলে কি হবে। জাভেদ ওমর বেলিম, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। এগেইন আজকের ম্যাচের যদি একটু প্রেডিকশন, ইন্ডিয়া পাকিস্তান। না, ইন্ডিয়া তো এগিয়ে থাকবে, আমি মনে করি 40-60 সব মিলে। আর যদি পাকিস্তানটা বললাম T20 ফরম্যাটে যে কোনো দল যখন দাঁড়িয়ে যেতে পারে, আদারওয়াইজ অবশ্যই ইন্ডিয়া এগিয়ে। নিঃসন্দেহে আপনি ভারত ফেভারিট, কিন্তু ফেভারিট সবসময় টুর্নামেন্ট জেতে না। ফেভারিট যদি সবসময় টুর্নামেন্ট জিততো তাহলে ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু প্রত্যেকবার চ্যাম্পিয়ন হতো। সো আমার কাছে ইংল্যান্ড বিশ্বকাপ নেই, রাইট। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ম্যাচে ফেভারিট অবভিয়াসলি আপনি ভারত, কিন্তু পাকিস্তান জিততে পারে যদি পাকিস্তান তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারে। অন্তত এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তারা যে ক্রিকেট খেলেছে সেই ক্রিকেটের মধ্যে সবচেয়ে সেরা ম্যাচটা যদি তারা খেলতে পারে তবেই তারা আজকে জিততে পারে। অসংখ্য ধন্যবাদ জাভেদ ওমর বেলিম এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
এবং ভাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। যেমনটি শুনছিলেন যে বাংলাদেশের সামনে আসলে ইম্পর্টেন্ট দুটো ম্যাচ তো আছেই, ইন্ডিয়া এবং পাকিস্তান, সেই দুটো দল আজকে মুখোমুখি হচ্ছে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ ম্যাচ অফ দিস টুর্নামেন্ট। আমরা এই ম্যাচের পরবর্তী রিভিউ নিয়ে আবারও দেখা হবে আমাদের এনিগমা টিভিতে এই স্পোর্টস অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি আমি ফয়সাল তিতুমির, ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।